জ্ঞান ফিরতে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম, মাথায় মোটা ব্যান্ডেজ। আর সেদিন রাতের ঘটনাগুলো যেন স্মৃতি থেকে মুছে গেছে। বাবা মা বিশ্বাস করেন আমি শুধু দুর্ঘটনাবশত পড়ে গিয়ে আহত হয়েছিলাম, কিন্তু আমি জানি সেদিন রাতে ছাদে যা ঘটেছিল সেটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। নীলা আপুর রহস্যময় হাসি আর দোতলার সেই তালাবদ্ধ ফ্ল্যাট বারবার আমাকে ডাকছিল। যতই ভুলে থাকার চেষ্টা করেছি ততই মনে হয়েছে এই রহস্যের শেষ না দেখে আমার শান্তি নেই। তাহলে চলুন শুরু করা যাক দোতলার ফ্ল্যাটের তৃতীয় পর্ব। হাসপাতালের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে ডাক্তার আমাকে রিলিজ দিলেন। বাবা মা আমাকে বাসায় নিয়ে এলেন। ডাক্তার আমাকে কয়েকদিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন, তাই মা সারাক্ষণ আমার বিশেষ যত্ন নিচ্ছেন। আমি বারবার মাকে বলছিলাম, মা আমার কিছু হয়নি, এত চিন্তা করছো কেন? মা আমার কপালে হাত রেখে বললেন, চুপচাপ শুয়ে থাক, ডাক্তার যা বলেছেন তাই হবে। মায়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। মনে হচ্ছিল মাথার ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে। আমি দু হাতে মাথা চেপে ধরলাম। হাতটা মাথার উপর যেতে বুঝতে পারলাম সেখানে শক্ত করে ব্যান্ডেজ বাঁধা। ব্যান্ডেজটা স্পর্শ করতেই সেদিন রাতের কিছু ঝাপসা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, কিন্তু যতই মনে করার চেষ্টা করি ঠিক কি ঘটেছিল কিছুতে মনে করতে পারলাম না। বাবা মা এখনো কিছুই জানেন না। নীলা আপু, দারোয়ান কাকা কিংবা দোতলার ফ্ল্যাটের কোনো রহস্যের কথা আমি তাদের বলিনি। সেদিন ছাদে যাওয়ার পর থেকে আমি আর ফোন ধরছিলাম না। মা বারবার ফোন করেও আমার কোনো সাড়া পাননি। প্রথমে ভেবেছিলেন হয়তো ফোনটা সাইলেন্টে আছে, কিন্তু একের পর এক ফোন করেও কোনো উত্তর না পেয়ে তিনি ভীষণ চিন্তায় পড়ে যান। শেষ পর্যন্ত দেরি না করে বাবা মা তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে অনেকক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করেও যখন আমার কোনো সাড়া পেলেন না, তখন আশেপাশের কয়েকজনকে ডেকে দরজা ভেঙে ফেলেন। দরজা খুলতে মা চিৎকার করে ওঠেন। আমি ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েছিলাম। মাথা থেকে রক্ত বেরিয়ে মেঝের এক পাশ লাল হয়ে গিয়েছিল। মা ভেবেছিলেন হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে আমি আঘাত পেয়েছি, কারণ ঘরের ভেতরে এমন কিছুই ছিল না যা দেখে অন্য কোনো ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা যায়। বাবা এক মুহূর্ত দেরি না করে আমাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর জ্ঞান ফিরলেও সেদিন রাতের পুরো ঘটনাটা আমার মনে পড়ছিল না। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম। এখন টুকটাক কলেজেও ক্লাস করছি। সবকিছু যেন আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাচ্ছিল। কিন্তু নীলা আপুর কথা কিছুতে মাথা থেকে বের হচ্ছিল না। সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তা আমার মনে না থাকলেও নীলা আপুর সঙ্গে আরেকবার দেখা করতে হবে, এই কৌতূহলটা দিন দিন আরো বেড়ে যাচ্ছিল। মাকে বললে তিনি কখনোই যেতে দিতেন না। কারো বাসায় যাওয়া বা অচেনা মানুষের সঙ্গে মেলামেশা মা একদমই পছন্দ করেন না। সেদিন মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। সুযোগ বুঝে আমি চুপচাপ বাসা থেকে বেরিয়ে দোতলার ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালাম।
ফ্ল্যাট নম্বর 6-এর দরজায় তালা ঝুলছিল, পুরনো একটা বড় তালা। দরজায় অনেক ময়লা দেখে মনে হলো অনেকদিন কেউ দরজা খোলেনি। আমি অবাক হয়ে কিছুক্ষণ দরজাটার দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই ভেতর থেকে বাচ্চাদের হাসি খেলার শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কয়েকজন বাচ্চা দৌড়াদৌড়ি করছে। রান্নাঘর থেকে বাসনপত্রের শব্দও শোনা যাচ্ছিল। একটু পরে একজন বয়স্ক মানুষের কণ্ঠ ভেসে এলো, নীলা, 1 কাপ চা করে দে তো। আমি হতভম্ব হয়ে গেলাম। বাইরে তালা ঝুলছে, অথচ ভেতরে যেন একটি সংসার চলছে। আমি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি কখন এলে? চমকে পেছনে তাকাতেই দেখি নীলা আপু দাঁড়িয়ে আছেন, মুখে আগের মতোই সেই রহস্যময় হাসি। আমি কিছু বলার আগেই তিনি আমার পাশ দিয়ে এগিয়ে গিয়ে তালার উপর হাত রাখলেন। মুহূর্তের মধ্যেই তালাটা খুলে গেল। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো ভেতরে এসে বসো। আমি কিছু না বলেই ওনার পেছন পেছন ভেতরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই দেখলাম ভেতরে একেবারে সাধারণ একটি পরিবারের মতো পরিবেশ। ড্রয়িং রুমে কয়েকটি বাচ্চা খেলছে। রান্নাঘরে একজন মহিলা রান্না করছেন। একটু আগে যার কণ্ঠ শুনেছিলাম, সেই বয়স্ক লোকটি সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। ঘর জুড়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ। আমি চারদিকে তাকিয়ে অবাক হয়ে সবকিছু দেখছিলাম। মনে হচ্ছিল এখানে যেন কোনো রহস্যই নেই, অথচ কয়েক মিনিট আগেও দরজার বাইরে তালা ঝুলতে দেখেছি। নীলা আপু আমাকে সোফায় বসতে বললেন। কিছুক্ষণ পর তিনি 1 কাপ ধোয়া ওঠা চা এনে আমার সামনে রেখে বললেন, নাও চা খাও। আমি কাপটা হাতে নিলাম, কিন্তু আমার চোখ তখনও ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হলো এই ফ্ল্যাটটা আমার খুব চেনা চেনা লাগছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, ঘরের প্রতিটি কোণা ভালো করে দেখতে লাগলাম। ড্রয়িং রুম, জানালা, রান্নাঘর, করিডোর, সবকিছুই যেন আগে কোথাও দেখেছি। চায়ের কাপটার দিকে তাকাতে আমি আরো চমকে উঠলাম, কারণ কাপের ভেতরে চায়ের বদলে টকটকে লাল রক্ত। আমি ভয়ে ধীরে ধীরে নীলা আপুর দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন, কিন্তু সেই হাসিটা আমার একদমই ভালো লাগলো না। ওটা কোনো স্বাভাবিক হাসি ছিল না, অদ্ভুত, ভয়ঙ্কর শীতল এক হাসি। আমি ভয়ে না পারছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে, না পারছিলাম সেখানে দাঁড়িয়ে থাকতে। চায়ের কাপটা আমার হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে গেল। আমি ভয়ে 1 পা পিছিয়ে গেলাম, কিন্তু নীলা আপুর মুখে সেই হাসিটা একটুও বদলালো না। আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি সত্যি একটা তালাবদ্ধ ফ্ল্যাটের ভিতরে দাঁড়িয়ে আছি, নাকি এমন এক জায়গায় ঢুকে পড়েছি যেখান থেকে ফিরে আসা অতটা সহজ নয়? সেই প্রশ্নের উত্তর মিলবে দোতলার ফ্ল্যাটের 4র্থ পর্বে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় গল্প শুনতে গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।